ওকে, শুরু করি। গ্রেট। অলরাইট, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি জেনারেল ম্যাথ ফুল কোর্সের চ্যাপ্টার 17। মানে খুবই মজার একটা চ্যাপ্টার, অ্যান্ড পাশাপাশি এই চ্যাপ্টার থেকে তুমি একটা প্রশ্ন পাবাই। ওকে, তার পাশাপাশি এই চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার, মানে A to Z সব কিছু তুমি এটাতে মজা খুঁজে পাবা। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, স্ট্যাটিস্টিক্স মানে গণিতের একটা অনেক বিরাট শাখা। এই শাখায় মানে শুধুমাত্র তুমি এসএসসি কিংবা এইচএসসিতে পড়ে এটা শেষ করতে পারবে না। তুমি অনেক অনেক জাস্ট ঢাকা ইউনিভার্সিটি কিংবা বাংলাদেশের যে ব্যাচেলর ডিগ্রি, সেখানেও দেখবে স্ট্যাটিস্টিক্সের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। এর পাশাপাশি মানে তুমি যদি উচ্চশিক্ষা পিএইচডি থেকে শুরু করে ইন ফিউচারেও এই সাবজেক্টে যদি পড়তে যাও, তুমি সারা জীবন পড়াশোনা করতে পারবা। তাহলে এটা এত গুরুত্ব কেন? কারণ এই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি দুটো একই সাথে ম্যাথের মধ্যে কাজে লাগে। তোমার কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স এবং অ্যাপ্লাইড যে আমাদের ম্যাথমেটিক্স আছে, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার ইন ফিউচারে তোমার যদি সিএস কিংবা মানে কম্পিউটার সায়েন্স কিংবা প্রোগ্রামিং মানে ওই স্ট্রিমে যাওয়ার যদি ইচ্ছা থাকে, এছাড়াও তোমার যদি একদম পিওর স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি পড়ার ইচ্ছা থাকে, তাহলে ইনশাল্লাহ আজকের ক্লাসটা তোমাদেরকে মানে আজকের ক্লাস বলতে কি আমাদের এই লেকচার সিরিজটা তোমাদেরকে একটা বেসিক ফর্ম দিবে যে স্ট্যাটিস্টিক্সটাকে একটু ভালোবাসতে শিখাবে। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আর বেশি দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। আমরা একটু প্রথম থেকে যাব, হ্যাঁ, যে এই জিনিসটা না কোথা থেকে আসছে, মানে স্ট্যাটিস্টিক্সকে কেন এইরকম জিনিসটা অ্যান্ড সব কিছু কেন এভাবে আসলে ফর্ম করা হয়। আমাকে একবার তোমরা একটু কনফার্ম করো যে পরিষ্কার শুনতে পাচ্ছ কি না। আমি ক্লাসটা শুরু করে দিই। আমাকে একটু কনফার্ম করো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কি না। Is everything okay to you all? গ্রেট, তাহলে চলো শুরু করি আজকের এই ক্লাসটা। হ্যাঁ, আমরা একদম প্রথম থেকে শুরু করবো আজকে। সো প্রথম শব্দটা দিয়ে শুরু করি। শব্দটা কি বলো তো? কি লিখেছি পরিসংখ্যান। হ্যাঁ, পরিসংখ্যান শব্দটাই একদম পরিসংখ্যান নিয়ে আসে না। হ্যাঁ, পরিসংখ্যান। সো পরিসংখ্যানের অর্থে যাওয়ার আগে আমরা একটু এই শব্দটাকে একটু ভাঙি। হ্যাঁ, শব্দটার নাম হচ্ছে পরি অ্যান্ড সংখ্যান, মানে সংখ্যার সাথে এটার একটা রিলেশন আছে, তাই না? এটা হচ্ছে একটা সংখ্যার রিলেটেড আছে। তো পরিসংখ্যান মূলত কি করে জানো? পৃথিবীতে আমরা নর্মালি কি বলি, সব কিছু না মানে একটা সার্টেন জায়গায় নিয়ে আসলে আমাদের কাছে সুবিধা হয়। জিনিসটাকে একটু স্পেসিফাই করি। ধরো তুমি যখন ক্লাসে যাবা, তুমি জিজ্ঞেস করতে পারো তোমাদের ক্লাসে গান পারে কে কে? তুমি জানলা এ এ এ এ অনেকজন, রাইট? সো সবাই গান পারে। তোমাদের ক্লাসে বিতর্ক পারে কয়জন? তুমি জানলা এ এ অমুক তমুক অমুক সবাই মিলে বিতর্ক পারে। কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো তো, আমি টিচারের কাছে যখন বলবো যে স্যার অমুক 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 গান পারে, অমুক 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 অনেক ভালো ছবি আঁকে, অমুক 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 বিতর্ক পারে, তাহলে এই তিনটা বৈশিষ্ট্যকে আমার কাছে কি এভাবে বলাটা সহজ? নাকি স্যার আমার ক্লাসের মধ্যে 5 জন গণিত মানে অনেক ভালো হচ্ছে ছবি আঁকতে পারে, 5 জন বিতর্ক ভালো পারে, কিংবা আরও 5 জন বলতে পারি যে সে গান ভালো গায়। তাহলে এই যে একটা আমরা মানে হিসাবটা সংখ্যাভিত্তিক উপায়ে করছি, তাহলে এটা বেশি সহজ নাকি বারবার স্যার অমুক 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 6জনের নাম, কিংবা এটাকে বারবার করে বলাটাই আমাদের কাছে সহজ? তোমরা একটু বলো তো কোনটা সহজ? সংখ্যা অনুযায়ী বলাটা সহজ? এই যে একটা সংখ্যার একটা খেলা, যে স্যার আমি আপনাকে চার্ট করে দিচ্ছি, এই যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য অনুযায়ী গান পারে আমাদের 5 জন, আমাদের বেসিক্যালি কি বলে ছবি আঁকে হচ্ছে 6 জন, কিংবা বিতর্ক করে হচ্ছে 7 জন।
এটাকে আমি একটু চার্ট করে দিই, আপনার কাছে দেখতে সুবিধা হবে। তাহলে চিন্তা করে দেখো, সবার নাম মনে রাখার চাইতে স্যার কিন্তু নাম্বারটা অনেক ইজিলি মনে রাখতে পারে। এই যে সংখ্যাভিত্তিক একটা ঘটনা বা একটা গুণকে প্রকাশ করার যে পদ্ধতি, এটাকে বলা হয় পরিসংখ্যান। তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে সংখ্যাভিত্তিক যে যে কোনো ঘটনা হচ্ছে ইভেন্ট, ঘটনা কিংবা গুণকে একটা ওয়ার্ড অ্যাড করবো, বুঝছো, সজ্জিত আকারে প্রকাশ করার পদ্ধতিকে পরিসংখ্যান বলে। সো ভাইয়া আমরা কি শিখলাম, পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক একটা ঘটনা বা গুণকে, মানে যে কোনো একটা গুণকে বা কোনো কিছুকে সজ্জিত আকারে প্রকাশ করা। এখন ভাইয়া এই সজ্জিত ওয়ার্ডটা কেন এসেছে? আমি স্যারকে যখন মৌখিকভাবে বলছি, স্যার আমাদের 5 জন গান পারে, দিস ইজ ভেরি ফাইন, নো প্রবলেম। স্যার আমাদের 6 জন হচ্ছে যে ভালো কবিতা লিখে, বা এই যে গুণগুলোকে আমি যখন মুখে বলছি বা লিখে দিচ্ছি, স্যার এভাবে পারে, এটা বেশি সুন্দর নাকি আমি একটা চার্ট আকারে তাকে যদি দেই, স্যার গান পারে এরা, মনে করেন স্যার গুণগুলো এক পাশে আছে, সংখ্যাগুলো এক পাশে আছে, এটা বেশি স্ট্যান্ডার্ড নাকি আমি এমনি নর্মালি হচ্ছে লিখে দিলে, একটা প্যারাগ্রাফ আকারে লিখে দিলে এটা বেশি স্ট্যান্ডার্ড? সবাই একটু বলো তো আমাকে, কোনটা বেশি স্ট্যান্ডার্ড? এদের মধ্যে কোন জিনিসটা বেশি স্ট্যান্ডার্ড? আমাকে সবাই একটু বলো তো দেখি, কোনটা বেশি স্ট্যান্ডার্ড? অবশ্যই আমাদের কাছে ওই যে চার্ট করে দেওয়াটা অনেক বেশি স্ট্যান্ডার্ড। এই যে এটাকে বলা হয় সজ্জিত আকারে সুন্দর করে সাজিয়ে লেখার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাই আসলে আমাদের। তাহলে চিন্তা করে দেখো, আমি একটা কথা বলি, এই যে আমি যে এত কাজ করলাম ভাইয়া, এটা একটা রয়্যালটি, মানে নিজেকে একটু পশ ভাব দেয় না, যে একটু স্মার্টনেস প্রকাশ করে না? এটাকে প্রাচীনকালে এই যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সটা আসে, এটা সিস্টেমটাই আসলে রাজা বা একটা রাজকীয় ভাব আনে এটাকে। আমি এখন একটু ইতিহাসে যাব, স্ট্যাটিস্টিক্সের ইতিহাসটা হয়তো বা একটু বোরিং লাগবে, বোরিং লাগলেও আমাকে একটু বলো, কারণ এই জিনিসটা তোমাদের জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। তবুও আমি বলবো জেনে রাখাটা ভালো, কারণ তুমি যদি জানতে পারো এই জিনিসটা কোথা থেকে এসেছে, তাহলে তোমার কাছে জিনিসটা বুঝতে সুবিধা হবে জিনিসটার ভ্যালু কতটুকু। রাইট? তো চলো আমি একটু ইতিহাস থেকে ঘুরে আসি, তারপর আবার পরিসংখ্যানের একদম বইয়ের যে আলোচনায় তা যাওয়ার আগেও একদম ইন ডিটেলসে কিছু আলোচনা করব যে কেন পরিসংখ্যানটা দরকার, কিভাবে আমরা পরিসংখ্যানের জগতে প্রকাশ করছি। ওকে, পরিসংখ্যান এই জিনিসটা আসেই হচ্ছে রাজাদের আমল থেকে। তুমি কি জানো কিনা যে যখন রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রের কনসেপ্টের উত্থান ঘটে, সমাজে পড়িয়েছিলাম কিন্তু, একটা আমার লেকচারই আছে এরকম, যে কেন রাষ্ট্র যখন গঠিত হয় তখন রাষ্ট্র শুধুমাত্র আপার লেভেল বা এলিট ক্লাস মানুষজন যারা ছিল তাদেরকে দিয়ে ফর্ম করা হতো, এছাড়া যারা ছিল দাস, নর্মাল গোত্রের মানুষ, তাদেরকে রাষ্ট্রের অন্তর্ভুক্ত মনে করতো না, বা রাষ্ট্রের কোনো কাজে তাদেরকে রিপ্রেজেন্ট করতো না। ঠিক ওই সময়ে মানুষ এই স্ট্যাটিস্টিক্সের কনসেপ্টটা আনে। স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র রাষ্ট্রের প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো। তার মানে কি, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র রাষ্ট্রের কাজে ব্যবহার করা হতো। সো এটুকু বলার কাছেই জিনিসটা এমন ছিল না, বুঝতে পেরেছো? একটা জিনিস যখন আবিষ্কার করা হয় এবং মানুষ দেখতে পাচ্ছে এই জিনিসটা না আমাদের উপকারে লাগছে, এটা কোনো ক্ষতি তো করছেই না, রেদার আমরা যদি এটাকে অন্য কাজে ব্যবহার করতে পারি, এটা আরও বেশি উপকার হয়। যখন মানুষ কনসেপ্টটাকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করা শুরু করে, তখন এটাকে আরও আস্তে আস্তে পপুলারাইজড করে। কীরকম ভাইয়া? যখন রাষ্ট্রনগর বিজ্ঞান বা রাষ্ট্রের যে আসলে কনসেপ্টটা একটু ডেভেলপ করে, তখন কিন্তু একটা সময় আসে, তোমরা জানো কিনা জানি না,
এটাকে বলা হয় হচ্ছে বাণিজ্যের সূচনা ঘটে, মানে পৃথিবীতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি ভাইয়া? ওই যে মানে যখন বাণিজ্যের প্রসার ঘটে তখন বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে পৃথিবীতে। তুমি জানোই যে আসলে পৃথিবীর প্রত্যেকটা দেশই একটা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে করে আস্তে 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 করে, এখন ইউএসএ দেখো, তুমি জার্মানি দেখো, মানে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে তারা গড়ে উঠেছে। সো এরপর কাহিনীটা কি হয়, তখন তারা এটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একে ব্যবহার করা শুরু করে। আর তুমি একটা কথা চিন্তা করো যে যখন ব্যবসা বাণিজ্য ব্যবহার করা শুরু হয়ে যায় তখন এই জিনিসটা কি আর একটা দেশ বা শুধুমাত্র কিছু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে? থাকে না, তাই না? কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা দেশে দেশে ওই ব্যবহারটা ছড়ায় যায়। এর মাধ্যমে পরিসংখ্যান পৃথিবীব্যাপী এই কনসেপ্টটাকে মানুষ মেনে নিতে শিখে এবং মানুষটাকে এটাকে ব্যবহার করতে শিখে। কত চমৎকার একটা ঘটনা। এরপর কাহিনীটা কি হয়, আচ্ছা সব কি দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। এখন ভাইয়া স্ট্যাটিস্টিক্স জানলাম, এটা শব্দটা কেন পরিসংখ্যান হয়? এটা নর্মালি স্ট্যাটিস্টিক্স স্পেসিফিক্যালি কি আবিষ্কার করেছিল এটা এখনো জানা যায় না, মানে পৃথিবীতে এখনো জানা যায়নি। স্টিল স্ট্যাটিস্টিক্স আমাদের মহাদেশে কিভাবে আসছে, এটা হচ্ছে একজন লোককে আমাদের অবশ্যই তার ক্রেডিট দেওয়া উচিত এবং তাকে সম্মান জানানো উচিত। তিনি হচ্ছেন আমাদের এখানে যে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। মহামতি প্রশান্ত চন্দ্র মহলানবিশ। ভারতবর্ষের এই লোক, উনি সর্বপ্রথম স্ট্যাটিস্টিক্স থেকে এটাকে পরিসংখ্যান নামকরণ করেন। এটাকে কি দেন? এটাকে পরিসংখ্যান নাম দেন। আচ্ছা ভাইয়া বুঝলাম, এটা পরিসংখ্যান নাম দিল, সে কি আর কিছু করছে? উনি কি করেন, এই পরিসংখ্যান নাম আবিষ্কারের পাশাপাশি তিনি না এটার ব্যুৎপত্তিগত অর্থ, মানে আসলে কোথা থেকে আসছে এই জিনিসগুলো আমাদের বাংলায় এসে বুঝাই দেন। কিরকম ভাইয়া? উনি বলেন যে এটা একটা রাজনৈতিক শব্দ, মানুষ যখন আগে রাজনৈতিক করতো, প্রশাসনিক কাজ করতো, তখন এটাকে ব্যবহার করতো। শব্দটা কিভাবে আসছে ভাইয়া? সবার আগে একটা শব্দ ছিল, এটা স্ট্যাটাস, এটা আমাদের ফেসবুকের স্ট্যাটাস না? এই স্ট্যাটাস প্রথম একটা শব্দ আসে, এটা হচ্ছে অনেক আগে ল্যাটিনরা ইউজ করতো। এটা ল্যাটিন শব্দ স্ট্যাটাস। মানুষ কি করে, এই ল্যাটিন শব্দটাকে একটু বিকৃত করে বা একটু চেঞ্জ করে। স্ট্যাটাস থেকে আসে আমাদের কাছে স্ট্যাটিস্টিকা। স্ট্যাটিস্টিকা কারা আনে? এটা হচ্ছে ইতালিয়ানরা। কি হয় স্ট্যাটাস থেকে? স্ট্যাটিস্টিকা, এটা হয় ইতালিয়ান। ভালো কথা আসলো। এবার শব্দটা কিন্তু এখানেই থেমে নেয়, বুঝছো? এবার তারা বলে আরো চেঞ্জ করে, কারা? জার্মানরা এসে আরো চেঞ্জ করে। এটা তারা নাম দেয় হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এটা প্লুরাল, সিঙ্গুলার করলে জাস্ট কে থাকে? স্ট্যাটিস্টিক্স। এটা কারা দেয়? এরা দেয় হচ্ছে জার্মানরা। এই যে একদম তারা এখন কাজের মতো জায়গায় চলে আসে, এটা দেয় হচ্ছে জার্মানরা। এবার ভাইয়া কি হয়েছে তাহলে? আর কি এটাকে চেঞ্জ হয়? আরো একবার চেঞ্জ করে কারা? ফ্রেঞ্চরা। কারণ ফ্রেঞ্চরা তাদের এখন আবার ব্যবহারটা আরো বেড়ে যাচ্ছে, তাদের কাছে পৌঁছালে তারা এটাকে নাম দেয় স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ এভাবে দেয়। দেওয়ার পরে এটা কারা দেয়? এটা হচ্ছে ফরাসিরা। ফরাসিরা। এবার ভাইয়া তাহলে এই যে সবগুলো যে রিভলিউশন ঘটে, শব্দের যে অনেকগুলো নাম আসে, এগুলা থেকে শেষমেশ আমরা একটা শব্দ পাই, হুইচ ইজ স্ট্যাটিস্টিক্স। এতগুলো নাম দেখে আমি নিজে নাম ভুলে যাচ্ছি, বানাম ভুলে যাচ্ছি। এখান থেকে আমাদের এই স্ট্যাটিস্টিক ইয়েটা আসে। এখন পর্যন্ত ভাইয়া যা যা বলেছিলাম এটা কি খুব বেশি বোরিং হয়ে গেল, নাকি বুঝতে পেরেছো জিনিসগুলো মজা লাগছে? আমাকে একটু জানাও তো। মানে আমি কিন্তু বইয়ের মতো করে সব একদম শুরুতেই গণসংখ্যা নিবেশন সারণী হ্যান ত্যান ধরে পড়াই দিয়ে দিতাম, বাট এই যে নলেজগুলা, শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র বই আওড়ানো অ্যান্ড পরীক্ষায় পাশ করে যাবে জিনিসটা কিন্তু এইটুকু না। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে যে জানতে পারো, যে জিনিসটা জানবা সেটা যেটা আরেকজনকে জানাতে পারো, সেই রকমভাবে যেরকমভাবে তুমি শিখতে পাচ্ছ, সেই আনন্দের সাথে তুমি শিখতে পাচ্ছ। জিনিসটা দেখো কত মজার। রাষ্ট্রের প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো, এটাকে বাণিজ্যিকীকরণ করা হয়, বাণিজ্যিকীকরণ করে সারা পৃথিবীতে ছড়ায় যায়। ছড়ানোর পরে এই যে উপমহাদেশে একটা লোক, উপমহাদেশ মানে কি? এই যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই যে একটা মানে নর্মাল আগে যে ভারতবর্ষ ছিল, এই উপমহাদেশে আসার পরে এই লোকটা এটাকে আসলে
পরিসংখ্যান নাম দেন। পরে তুমি ভেবে দেখেন এই যে ফর্মগুলা, এই যে এগুলো থেকে আমাদের এখানে এই নামটা আসে। আমাকে একটু বলো তোমরা এগুলো বুঝতে পেরেছো কিনা, যা যা বলেছি এখন পর্যন্ত তা তোমরা বুঝতে পেরেছো কিনা? রাইট, গ্রেট, ফাইন ফাইন। তাহলে ভাইয়া আসলে কি এটা কি জানা যায়নি এটা কখনো কি আবিষ্কার করেছিল, কোন লোকটা আবিষ্কার করেছিল? তো সেটা বলার আগে একটা জিনিস বলে রাখা ভালো যে দুইজন লোক সর্বপ্রথম মানে জানা যায় যে স্ট্যাটিস্টিক নিয়ে আসলেই ঘাঁটে এন্ড তারা এটা নিয়ে আসলে কাজ করে। তো দুইজন লোক স্ট্যাটিস্টিক নিয়ে আসলেই ঘাঁটে এন্ড কাজ করে। সো তাদের ক্ষেত্রে আমি একটু নাম বলতেই হয় যে এই দুজন লোকের নাম হচ্ছে আর এ ফিশার বা রোনাল্ড ফিশার বলা হোক নাকি। একজন হচ্ছে আর এ ফিশার আর একজন হচ্ছে কার্ল পিয়ারসন। এনারা অনেক অবদান রাখেন, তবে আমরা সবচেয়ে বেশি অবদান পাই হচ্ছে এই লোকটার হাতে। ভাইয়া অনেক তো বিদেশিদের কীর্তন করলেন, আমাদের বাঙালিদের কি কোনো কৃতিত্ব নাই? আমরা কি কিছুই করি নাই? বাঙালিদের নাম যখন আমি আনবো এদের মধ্যে যে দুজনের নাম যখন আমি নিয়েছি, এর উদ্দেশ্যটাই এটা, কারণ এর পরের লেয়ারে এত ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্টের জন্য আমাদের বিরাট ভূমিকা আছে, আমাদের অনেক বড় একটা গর্বের জায়গা আছে। তোমরা কি জানো এই যে স্ট্যাটিস্টিক্সের যে আইডিয়াগুলা, এটাকে নিয়ে বাংলাদেশের একজন একই সাথে লেখক এবং তাদের কি হয় একই সাথে লেখক এবং আমাদের কি অনেক বড় পরিসংখ্যানবিদ ছিলেন একজন, যার নাম আমরা জানি কাজী মোতাহার হোসেন স্যার। কাজী মোতাহার হোসেন স্যার, আমি হয়তো বানানটা ভুল লিখতে পারি, আমি দুঃখিত আন্তরিকভাবে যদি ভুল হয়ে থাকে। তো উনি কি করেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে পরিসংখ্যান ইনস্টিটিউট যেটা আছে সেটা উনি প্রতিষ্ঠা করেন। এছাড়াও সারা পৃথিবীতে ওনার গবেষণালব্ধ একটা ফলাফল, ওনার একটা ক্রেডিট বা একটা কন্ট্রিবিউশন আছে কি, উনি না হোসেন চেইন নামে একটা থিওরি বাস্তবায়ন করেন। উনি হোসেন চেন আবিষ্কার করেন, মানে এটাকে তিনি নিজে প্রবর্তন করেন। এই হোসেন চেন দিয়ে মানে পরিসংখ্যানের অনেক অনেক আছে, অনেক অনেক কনসেপ্টের মানে অনেক অনেক কঠিন সমস্যাকে সমাধান করা যায়, এটা অনেক ব্যবহার আছে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে মোটামুটি শিখলাম যে আদ্যপান্ত ইতিহাসগুলো। আমি বললাম না এটা শুধুমাত্র যে রাজাদের জায়গা থেকে আসছিল, রাজারা ব্যবহার করতো, এই কারণে কখনো কখনো বলা হয় যে স্ট্যাটিস্টিক্সকে বিজ্ঞানের রাজা বলা হয়। আই এম সরি, উল্টা বলছি, সায়েন্স অফ কিং, মানে রাজাদের বিজ্ঞান বলা হয় এটাকে, এটাকে বলা হয় সায়েন্স অফ কিং। কেন? কারণ ওই যে রাজাদের থেকে এটা জিনিসটা আসে, এইভাবে ডেভেলপ হয়ে এটাকে বলা হয় সায়েন্স অফ কিং। এইটা গেলে আমাদের পুরো আদ্যপান্ত এই যে যতটুকু আলোচনা করলাম ভাইয়া, এই জিনিসগুলা আমার হয়তো বা কোনো এমসিকিউতে আসবে না, হয়তো বা একটা নাম্বারও অ্যাড করবে না, বাট এই জিনিসটা তুমি যদি না জানো তোমার শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যাবে বলে আমি মনে করি। কারণ এই জিনিসগুলো না, এটাই আসলে আমাদের পড়াশোনার উদ্দেশ্য। কারণ একজন ইয়া বলেছিলেন আর কি, যে একটা কোট আছে, আমি ওনার নামটা ভুলে গিয়েছি, শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তুমি পড়ার পরেও সব কিছু ভুলে যাওয়ার পরেও যে জিনিসটা তোমার মনে থাকে। কারণ কি? কারণ হচ্ছে আমি পরীক্ষার পরে গিয়ে আমি তোমাকে যেটা পড়াবো এখন এরপর যেটা শুরু করবো, এটা পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য, কিন্তু এখন যেটা পড়িয়েছি সেই জিনিসটা হচ্ছে এটা যখন তুমি পরীক্ষা নাম্বার পাওয়ার কোনো তাগদাই ফিল করবো না, কিন্তু এটাই মনে থাকবে। তুমি যখন পরবর্তীতে কোনো একটা স্টুডেন্টকে পড়াতে যাবা, কাউকে শেখাতে যাবা, বা ইন ফিউচার তুমি যখন কোনো একটা বড় জায়গায় লেকচার দিতে যাবা, ইট ক্যান বি হার্ভার্ড, ইট ক্যান বি কুইন্স, ইট ক্যান বি ইয়েল, ওয়ার্ল্ডার, ইট ক্যান বি অক্সফোর্ড, অফকোর্স প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ তোমরা যাতে আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দিচ্ছি, মানে নট নেসেসারিলি ইট শুড বি স্ট্যাটিস্টিক্স, নট নেসেসারিলি ইট শুড বি লাইক এনি কনসেপ্ট অফ ম্যাথ, আমি যেটা ফিল করব সেটা হচ্ছে তোমরা যাতে এই ধরনের জিনিসগুলো রিসার্চ করে তোমরা তোমাদের স্টুডেন্টসদের কাছে আসলে কনভেই করতে পারো। ইটস নট লাইক যে স্ট্যাটিস্টিক্স একটা ম্যাথামেটিক্সের বিষয়, ভাইয়া আমি তো মেডিকেলে যাব, বিলিভ ইট অর নট, ইন ফিউচার তুমি যদি মেডিকেলও থাকো, মেডিকেলের
তোমার রিসার্চ করতে গেলে স্ট্যাটিস্টিক্সের কোর বিষয়গুলো মাস্ট জানা লাগে, সবগুলো জিনিস A to Z। তো মোটামুটি আমি যা তোমাদেরকে মানে আমাদের 19-এ এখন যে বেসিক শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো না সবার থাকা উচিত। এটা আর্টস হোক, এটা কমার্স হোক, বাট আমি আমাদের শিক্ষা মানে এখন তো চেঞ্জ হচ্ছে, তাই না? ইউনিফিকেশনটা আমি এই কারণে সাপোর্ট করি, যাতে করে ওই বেসিক ফিজিক্স বা বেসিক কনসেপ্টগুলো না সবার কাছে থাকা উচিত, এই জিনিসগুলো যাতে আস্তে আস্তে ডেভেলপ করে। সো আমার বলার যে উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদেরকে মাঝে মধ্যে আমি নর্মালি তোমরা হয়তো মনে করো যে না ভাইয়া হয়তো বা আমার ক্লাসে এত মানুষ কম, ভাইয়ার ব্যাচে এত কম মানুষ, হয়তো ভাইয়া একটু গাঢ়লা দিতে পারে বা এই জিনিসগুলো, কিন্তু তোমরা এরকম ভাবলো, আমি এরকম ভাবতে পারি না। কারণ আমি ইউ নেভার নো, আমি যে তোমাদের ক্লাসের মধ্যে যে কোনজনকে শিক্ষা দিচ্ছি বা আমার ভিডিওটা পরবর্তীতেও যে লোকটা দেখছে, নোবডি নোজ এই লোকটা মানে আমি কোথায় আছি আমার থেকে যোজন যোজন দূরে যেতে পারে। তোমাদের মধ্যে লুকিয়ে আছে এক একজন, মনে করো হার্ভার্ডের রিসার্চিস্ট বা রিসার্চার থাকতে পারে, কিংবা তোমাদের মধ্যে একজন থাকতে পারে হার্ভার্ডের টিচার, কিংবা তোমার মনে করো MITর টিচার। তোমাদের মধ্যে অনেকে থাকতে পারে, টু বি অনেস্ট, যে হয়তো অক্সফোর্ডে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। আমি ভয় পাই যে আমার কোনো জায়গাগুলো থেকে তোমাদেরকে আমি আমার সম্পূর্ণটা দিতে পেরেছি কিনা। আমি ভীত ওই পয়েন্টটা থেকে যে আমি যে তোমাদেরকে শিক্ষা দিতে পারছি এটা কি পরিপূর্ণ কিনা। মাই ডিয়ার স্টুডেন্টস, সবসময় মনে রাখবা আমার যে পড়াটা দিচ্ছি এটা যদি একজনের উপকারও লাগে, আমি মনে করবো সে একজনের জন্য আমি পড়াচ্ছি। মানে এটা কখনোই আমি মনে করো যে হাজার হাজার স্টুডেন্ট থাকলে আমি আরও ভালো পড়াতাম। অবভিয়াসলি আমার সবসময় মানে এটা সবাই তো মোটামুটি একটা লেভেল আছে, ডেভেলপমেন্ট ফেজ আছে। আমার সামর্থ্য অনুযায়ী অবভিয়াসলি আমি 10,000 জন থাকলে যেরকম লেভেলে আমি ভালো মতো পড়াতে চেষ্টা করতাম, সে একজনের জন্য আমি পড়ানোর চেষ্টা করব। ইটস জাস্ট তোমাদের প্র্যাকটিস বা তোমাদের কারেজ, যে আমি বিলিভ করি যাতে করে তোমরা নিজেদেরকে ওই লেভেলে স্টাবলিশ করো। আমাকে মানে আমাকে আসলে গর্ববান করার চাইতে নিজেদেরকে ওই লেভেলে ভাবো যে লেভেলে আমি তোমাদেরকে ভাবার চেষ্টা করতেছি। এটা মোটেই আমার কথা না, আমার শিক্ষক আমাকে এভাবে বলেছেন যে উনি মনে করতেন আমাদের সামনে যারা মানে উনি আমাকে বলেছিলেন যে তোমাদেরকে আমি ভয় মানে পড়াতে এই কারণে ভয় পাই কারণ তোমাদের মধ্যেই অনেক লুকিয়ে আছে যে কিনা নাসায় যেতে পারে। তোমাদের মধ্যে এমন বিজ্ঞানী আছে যারা কিনা বাংলাদেশকে উজ্জ্বল করবে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আমি ঠিক তাদেরকে পড়াচ্ছি এটা ভেবে আমার রাতের ঘুমটা আসলে খুব কি বলা হয়, আমার গর্বে বুকটা ভরে যায়, এই ধরনের ব্যাপারগুলো। সো অলরাইট, অনেক কথা বলে ফেলেছি, এই জিনিসটা একটু মাথায় রাখবা, নিজেদেরকে একটু ফিল করবা যে না আসলে শিক্ষা শুধুমাত্র জাস্ট পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য, শিক্ষা শুধুমাত্র তোমার A+ পাওয়ার জন্য না। অবভিয়াসলি A+ ইম্পর্টেন্ট, অবভিয়াসলি আব্বু আম্মুর কেয়ার করাটা, আব্বু আম্মুর ইচ্ছা আগ্রহগুলোকে গুরুত্ব দেওয়া গুরুত্বপূর্ণ, বাট সবার আগে গুরুত্বপূর্ণ তুমি নিজেকে সন্তুষ্ট করো, দেন দেখবা যে তোমার আব্বু আম্মু এমনি সন্তুষ্ট হয়ে যাবে। নিজেকে সন্তুষ্ট করো, পড়াশোনা এমনিই হবে। অলরাইট, সো লেটস মুভ অন। তারপর আমরা এখন যে পড়াশোনাটা করবো সেটা হচ্ছে এবার স্ট্যাটিস্টিক্সের ভাইয়া কিছু বেসিক কথাবার্তা আমাদের একটু জানা দরকার। হ্যাঁ, তোমার একটু জানা দরকার। আমি বলেছিলাম না যে আসলে এই স্ট্যাটিস্টিক্স কাকে বলে, এটা হচ্ছে একটা সংখ্যাভিত্তিক গণনা পদ্ধতি। গণনা পদ্ধতি না, অবশ্যই এটা হচ্ছে যে একটা মানে ওই গণনাগুলোকে উপস্থাপন পদ্ধতি। তো আমি নাম দেই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। আজকের ক্লাসটার নাম হবে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তোমরা চাইলে খাতার উপর টাইটেল দিয়ে দিতে পারো পরিসংখ্যান। এই পরিসংখ্যানটা কি জানো? সংখ্যাভিত্তিক উপস্থাপনা। বলেছিলাম না, সংখ্যাভিত্তিক উপস্থাপনা। তো আমি মিস্টার ককে বা আমি নর্মালি বললাম যে রহিমকে জিজ্ঞাসা করলাম যে রহিম তোমার বন্ধু কি কে? রহিম তোমার বন্ধু, তোমার কি কোনো বন্ধু আছে? রহিম বললো হ্যাঁ আছে। তো রহিম বললো, রহিমকে জিজ্ঞাসা করলাম রহিম তোমার বন্ধু কে কে বলো তো? রহিম বললো হ্যাঁ ঠিক আছে ভাইয়া আমার তো বন্ধু আছে, আমার বন্ধুগুলো হচ্ছে জামাল, আমার বন্ধু হচ্ছে করিম, আমার বন্ধু হচ্ছে বজলু, আমার বন্ধু হচ্ছে হালিম, আর আমার বন্ধু হচ্ছে সুজন। গ্রেট, 5 জন বন্ধু। এখন রহিমকে আমি যখন এই প্রশ্নটা করলাম, রহিম যখন আমাকে এই উত্তরটা দিল, রহিম থেকে আমার কাছে তথ্যগুলো আসলো। খেয়াল করো, আমি এই কথাগুলোকে লিঙ্ক আপ করবো লাস্টে, কিন্তু
কি জানতে চেয়েছে? আমি একটা তথ্য জানতে চেয়েছি, রহিম আমাকে একটা তথ্য দিয়েছে। এই যে ট্রানজেকশনটা, তথ্যের একটা মানে আদান প্রদান হয়েছে, তুমি কি বলো তো এই যে রহিম আমাকে যে উত্তরটা দিয়েছে এটা কি কোনো ক্রমে স্ট্যাটিস্টিক্যাল কিনা, বা এটা কোনো কি পরিসংখ্যানের মধ্যে পড়ে কিনা, এই এই কথাটা একটু জানাতো আমাকে। এই যে আমি যে বললাম রহিম, রহিম যে আমাকে উত্তরটা দিল, রহিমকে আমি জিজ্ঞাসা করলাম তোমার বন্ধু কে কে, রহিম আমাকে এই উত্তরটা দিল, এটা কি কোনো ক্রমে স্ট্যাটিস্টিক্সের মধ্যে পড়ে কিনা? তো সবাই উত্তর দিবে আমাকে। আমাকে একটু সবাই উত্তর দিবা। নো, উম্মি উত্তর দিয়েছে নো। এক্স্যাক্টলি, কেন নো? কারণ হচ্ছে আমি উপরে লিখে দিয়েছি এটা কি একটা সংখ্যাভিত্তিক উপস্থাপনা। তার মানে কি এটা কখনোই, এটা কখনোই আমাদের একটা পরিসংখ্যানের ডেটা হতে পারে না। বাট কখন হতে পারে বলো তো? আমাকে শেষে রহিম বলে আচ্ছা রহিম আমাকে তুমি একটু স্ট্যাটিস্টিক্যালি বলো, আমি একটু স্ট্যাটিস্টিক কাজে লাগাতে চাই, এটা একটা আমি সার্ভে করছি, আমাকে একটু অন্যভাবে বলা যায়? রহিম বলে হ্যাঁ ভাইয়া, আমার আসলে 5জন ফ্রেন্ড আছে যারা কিনা, এদের নাম হচ্ছে এটা, যদি আপনি লাগাতে পারেন কাজে, যদি আপনাদের কাজে লাগে তো সেক্ষেত্রে হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে 5জন, এই তথ্যটা আপনি কাজে লাগাতে পারেন। সো আমি রহিমকে ধন্যবাদ জানালাম। সো তার মানে কি এই যে একটা নাম্বার সে আমাকে দিয়েছে, এই নাম্বারটা আমার কাছে ইম্পর্টেন্ট। তার মানে আমি আরও 10জনকে যদি জিজ্ঞাসা করি যে তাদের ফ্রেন্ড কয়জন, তাহলে আমি বুঝতে পারবো এই ইনফরমেশনগুলো। দেখো ডেটাগুলো নিলাম, নিয়ে একটা ইনফরমেশনে রূপান্তর করলাম। তাহলে দেখো একটা ডেটা, ওর থেকে একটা ডেটা নিলাম, এই ডেটাকে আমি অনেকগুলো মানুষ থেকে সেম ডেটা নিলাম, তোমাদের বন্ধু কে কে, এটাকে একটা ইনফরমেশন আমি রূপ দিলাম। এটা একটা ইনফরমেশনের রূপ নিয়ে আমি কি করলাম জানো, একটা দেখলাম যে ওই স্কুলের মধ্যে রহিমের মতো আরও মনে করো ওই ক্লাসের মধ্যে সবচেয়ে দেখা যাচ্ছে সবার 3-4 জনের বেশি বন্ধু নাই, দেখা যাচ্ছে কারো কোনো বন্ধুই নেই। তাহলে আমি কি করলাম জানো, একটা জিনিসগুলো আমি সার্ভেগুলো চেক করে দেখলাম। তাহলে আমি যে জিনিসটা ফিল করলাম সেটা হচ্ছে ওই ইয়ার মধ্যে ক্লাসের মধ্যে অনেকে হয়তো পাবজি খেলে, অনেকে হয়তো বা ক্লাসরুমের ফ্রেন্ডশিপটাকে প্রায়োরিটি দেয় না, অনেকে হয়তো বা দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে বন্ধুত্ব অনেক ইনসিকিউর, ফ্রেন্ডশিপ পাতাতে চায় না, বা নিজেদের মধ্যেই বন্ডিংটা অনেক কম। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি কি বলছিলাম যে রহিম তোমার সাথে তোমার বন্ধু কয়জন, তোমাদের মধ্যে ক্লাসের মধ্যে বন্ডিং কার কিরকম, এগুলোকে আমি জিজ্ঞাসা করছি? করি নাই। আমি জাস্ট রহিমের কাছে জিজ্ঞাসা করেছি প্রশ্নটা, ভাইয়া তোমার ফ্রেন্ড কয়জন? রহিম আমাকে উত্তর দিল এটা, আমি অনেকজনকে নিয়ে, অনেকজনের ডেটাগুলোকে নিয়ে একটা ইনফরমেশনের রূপ দিলাম। আচ্ছা আমার কাছে একটা শিট আছে, রহিমের এরকম ফ্রেন্ড, করিমের এরকম ফ্রেন্ড, আবার জামালের এরকম ফ্রেন্ড। ধরো রহিম আমাকে বলছে তার 5জন, আবার জামালের ফ্রেন্ড বলছে 3জন, বন্ডিং কিন্তু মানে অ্যাসিমেট্রিক। এটাকে নিয়ে আমি একটা সার্ভে করেছি, একটা ইনফরমেশন শিট বানিয়েছি। এই যে শিট বানিয়ে যে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, এটাকে বলে স্ট্যাটিস্টিক্স। সংখ্যাগুলোকে নিয়ে কিছু সিদ্ধান্ত আমি যে পাচ্ছি, একটা ডেটাকে ইনফরমেশনে রূপ দিলাম, ইনফরমেশনটাকে একটা স্ট্যাটিস্টিক্যালি আমি এটাকে ভিউ করলাম। এবং শুধুমাত্র এখানেই শেষ না, স্ট্যাটিস্টিক্স থেকে আমরা কিছু ডিসিশন ইলাস্ট্রেশনে আসি। ডিসিশন মেকিং ইলাস্ট্রেশন জিনিসটা কি ভাইয়া? এই যে আমি বললাম ওকে, এটাকে আমি ফলো থ্রু করলাম, জিনিসটাকে একটু আমি নাড়াচাড়া করলাম করে আমি বুঝতে পারলাম ওইখানে হয়তো বা ক্লাসের স্টুডেন্টগুলো একটু সেলফ সেন্ট্রিক, ওরা হয়তো বেশি পাবজি খেলে বা কোনো একটা কারণ ডিস্ট্রাক্টেড, বা তাদের ওই যে মানে স্টুডেন্টের মধ্যে সেই বন্ডটা এখনো ক্রিয়েট হয় নাই। তুমি বুঝতে পারছো কিন্তু স্কুলের ফ্রেন্ডরা, আমরা দীপু নাম্বার 1 মানে দীপু নাম্বার 2 মুভিতে দেখেছি এখানে যে মানে ফ্রেন্ডদের মধ্যে ফ্রেন্ডের কীরকম সম্পর্কগুলো থাকে নিজেদের মধ্যে স্কুলে থাকতে। সো এই জিনিসগুলো কি এখানে পোর্ট্রে করে। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা আমাকে একটু বলা জানতে শেষ হোক, আমি তারপর কন্টিনিউ করবো। আমাকে একটু বলো আইডিয়া কি তোমাদের মাথায় ধরতে পেরেছো কিনা, যে ডাটা থেকে ইনফরমেশন, ইনফরমেশন থেকে স্ট্যাটিস্টিক্স, এখান থেকে ডিসিশন মেকিং ইলাস্ট্রেশন, এটা মানে কি? এটা মানে হচ্ছে ওই যে সিদ্ধান্তগুলো নেওয়ার যে একটা রূপ প্রকৃতি, একটা মানে আমার নর্মালি দেখা যায় না পাই চার্ট থাকে, গুগলে এক্সাম দিলে একটা ইয়া দিয়ে দেয়, বাংলাদেশে খেলার একটা বার চার্ট থাকে, এরকম করে এই জিনিসগুলোকে নিয়ে আমাকে বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। সুজি লিখে দিছে। ওকে, সো যদি বুঝতে পেরে থাকো আমি একটু সামনে আগাবো।
ওকে, আমরা এখন দেখবো একটা তথ্য বা উপাত্ত দেখতে কিরকম। এটা হচ্ছে আমি আগে বলেছিলাম সংখ্যা নিয়ে কাজ করে পরিসংখ্যান। কোনো একটি সংখ্যাবাচক বৈশিষ্ট্য যা কোনো ব্যক্তি কিংবা ঘটনা হতে পাওয়া যায়। তাহলে কি আমার একটা ইনফরমেশন লাগবে, আমি একটা মানুষকে জিজ্ঞেস করবো যে ভাই আমাকে এই জিনিসটা জানান, আপনি কেমন আছেন। রহিমকে আমি জিজ্ঞেস করছি তোমার ফ্রেন্ড কয়জন, এরা আমি তথ্য নিয়ে নিছি। তাহলে তথ্যগুলো সবসময় কী হয়, ট্রানজ্যাকশনটা একজন দেয় একজন নেয়, তথ্য এরকম জিনিস। তাহলে এই তথ্যগুলোকে সবসময় জায়গাটা কীরকম, মানে আদান প্রদানটা কেমন হয়, দাতা থেকে সবসময় গ্রহীতার মধ্যে। যেই লোক সবসময় মাথায় রাখবা, যেই লোক গ্রহীতা, একজন পরিসংখ্যানবিদ সবসময় হচ্ছে গ্রহীতা, কি করো সে তথ্যগুলো নেয়। এখন এই যে তথ্যগুলো যে নিচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেকগুলো ক্লাসিফাই করতে পারি। তাহলে উপর উৎসের উপর ভিত্তি করে এটাকে বলা হয় যে উৎসের উপর ভিত্তি করে আমাদের উপাত্তকে, মানে সোর্সটা কোথা থেকে পাচ্ছি, উপাত্তকে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান কি বলতো, নাম্বার ওয়ান হচ্ছে আমি তো রহিমকে বলতো সরাসরি বলছি নাকি সামহাও আমি অন্য কারোর মাধ্যমে জিজ্ঞেস করছি। সরাসরি জিজ্ঞেস করেছি, যেগুলো সরাসরি জিজ্ঞেস করা যায় ওগুলোকে বলা হয় প্রাথমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত এটা কিরকম, দাতা থেকে গ্রহীতার মাঝে যায়। দাতা প্রশ্ন করে, মানে গ্রহীতা প্রশ্ন করে দাতাকে, দাতা পরে উত্তর দেয়। কোয়েশ্চেন, এটা হচ্ছে রিপ্লাই। গ্রহীতা তার মানে ব্যাপারটা কি ওয়ান টু ওয়ান, মানে এটা কি বলা হয় কনভারসেশনের মাধ্যমে হয়। প্রাথমিক উপাত্ত, প্রাথমিক উপাত্ত মানে কি, এরা হচ্ছে নিজেদের মধ্যেই নেয়। তাহলে এটা কিরকম ভাইয়া, এটা হচ্ছে তুমি মনে করো ওই যে রহিমের ঘটনাটা, ওই যে ক্লাসের মধ্যে কয়জন গান গায় এই জিনিসগুলো নিতে পারো, উদাহরণগুলো তুমি এইভাবে লিখে দিতে পারো। এখন দুই নাম্বার ভাইয়া, দুই নাম্বার কি, একটা যদি প্রাথমিক হয় পরেরটা হচ্ছে মাধ্যমিক মানে উপাত্ত। মাধ্যমিক উপাত্ত, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত। মাধ্যমিক উপাত্ত কি বলা হয়, দাতার গ্রহীতার মধ্যে ডাইরেক্ট হয় না। তুমি কিছু কিছু ইনফরমেশন আছে তুমি কিন্তু নিজে বের করতে পারবে না। কিরকম, ধরো আজকে বৃষ্টি হবে কি হবে না এটা নির্ভর করে হচ্ছে আবহাওয়াবিদরা জানবে, তাই না। তাহলে তুমি কি করতে পারো, হাইয়েস্ট গুগল করতে পারো। তুমি কিন্তু ওই মেশিন নিয়ে দাঁড়ায় নাই, নির্ণয় করতে পারো কিন্তু তুমি কিন্তু ইজিলি পেতে পারো না। বা আজকে তাপমাত্রা কত, এটা কিন্তু তোমার জন্য কি দরকার, আবহাওয়াবিদের কাছে যাওয়া দরকার। এরকম অনেকগুলো ইনফরমেশন আছে তুমি নিজে মাপতে পারবে না। তুমি ইনফরমেশনগুলো কোথা থেকে নাও, ইন্টারনেট থেকে নাও, সেকেন্ডারি একটা সোর্স থেকে নাও। তাহলে এই জিনিসটা আসে এরকম যে গ্রহীতা ইনফরমেশনগুলো পায় সেকেন্ডারি সোর্স থেকে, যেটা কিনা সে ডিরেক্টলি পায় না, পত্রিকা থেকে পেতে পারে, অন্য কোনো সোর্স থেকে। সে যখন সেকেন্ডারি সোর্স থেকে পায় বা মাধ্যমিক কোনো একটা সোর্স থেকে পায়, সেটাকে বলা হচ্ছে তোমার কি মাধ্যমিক উপাত্ত। তার মানে যেগুলো আমরা প্রাথমিকলি একদম ডিরেক্ট যে লোকটা দিবে সেখান থেকে, এটা কীরকমভাবে হতে পারে জানো, প্রাথমিকটা হতে পারে ওই যে আমরা একটা গুগল ফর্ম করে দিতে পারি, হতে পারে আমরা ইয়া থেকে নিতে পারি, যে কোনো কিছু একটা প্রশ্ন করে করে তাকে ইন্টারভিউ নিতে পারি, এগুলা। মাধ্যমিকটা হচ্ছে সেই রকম জিনিস যেটা কিনা তোমাদের সেকেন্ডারি সোর্স। আমি ওই যে ফেসবুকের বিভিন্ন, মানে তোমরা জানো কিনা জানি না, ফেসবুকের মানে আমাদের তো ফ্রি ইউজ করতেছে তাই না, এই যে তোমরা ক্লাস করতেছে ফেসবুকে কিন্তু আমরা কোনো টাকা দিচ্ছি না। তাহলে তোমাদের মনে প্রশ্নটা আসে না যে ভাইয়া ফেসবুক কোথা থেকে টাকা কামায়, ফেসবুকের লাভটা কি। ফেসবুক কি করে জানো, আমরা প্রতিনিয়ত ফেসবুকে যে কোনো কিছু আসে, আমরা এখানে কি জিনিসপাতি ঠিক আছে দেখা যাচ্ছে, ঠিক আছে, আমাদের প্রতিনিয়ত যে ইনফরমেশনগুলো আমরা কোথায় সার্চ দিচ্ছি, আমরা কী ধরনের মানুষের সাথে কথা বলছি, কাদেরকে অ্যাড দিচ্ছি, এই ধরনের প্রত্যেকটা ইনফরমেশন না আমাদের একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট রাখে। কীরকম ভাইয়া, যে ধরো তোমার শীত আসলে সবসময় তুমি বেগুনি কালারের জামা একটু দেখো, ফেসবুক কী করে জানো, তোমাকে আরও বেশি একটু বেগুনি কালারের জামা দেখাবে। পরে দেখবে যে তুমি যদি আরোই মানে ইন্টারেস্টেড হও, এটাকে জাস্ট ও আচ্ছা বাংলাদেশের এতজন মানুষ আসলে ওরা তো বেগুনি রঙের জামা পছন্দ করে। এই ইনফরমেশনগুলো না অনেক বড় বড় যারা মানে কর্পোরেশন আছে, যারা কোম্পানি আছে, লাইক ধরো হচ্ছে পোশাকের কোম্পানি যদি বলে মার্ক অ্যান্ড স্পেন্সার, তারপরে তোমার মনে করো ডোনাল্ড ট্রাম্প একটা ভালো কোম্পানি, অনেক বড় কোম্পানি,
এছাড়াও তুমি মনে করো H&M আছে, ওই বড় বড় কোম্পানির কাছে না এই ইনফরমেশনগুলো দেয়। তাহলে ভাই বড় বড় কোম্পানির লাভটা কি? বড় বড় কোম্পানি মনে করো তোমার যে জায়গায় ডিমান্ডটা আছে তারা কিন্তু বুঝে যায়, ও আচ্ছা এখানে হচ্ছে বেগুনি রঙের জামার অনেক বেশি ডিমান্ড আছে, তারা কি করে জামাটা ওই রকম ভাবে বানায়, বানাইলে তারা এখানে বিক্রি করতেছে। তার মানে কি কোম্পানি তাদের টাকা কামাইতেছে, সহজে টাকা কামাইতেছে কিভাবে? ফেসবুকের ইনফরমেশনগুলো ইউজ করে। ফেসবুকে এই ইনফরমেশনগুলো বিক্রি করে ওদের কাছে। এই যে ইনফরমেশনগুলো ওই কোম্পানিগুলো কোথা কিভাবে পাচ্ছে? ফেসবুকের থেকে। এটা কি একটা সেকেন্ডারি সোর্স। তুমি কি দিচ্ছ ওই কোম্পানিকে? দিচ্ছ না। কোম্পানিগুলো ফেসবুক থেকে ইনফরমেশন নিচ্ছে, নিয়ে এগুলাকে তারা বিক্রি করতেছে, মানে তাদের কোম্পানির যে বিজনেস স্ট্র্যাটেজিটা সেটা সাজাচ্ছে। তো এই হচ্ছে আমাদের মাধ্যমিক উপাত্ত, এই হচ্ছে আমাদের প্রাথমিক উপাত্ত। ভাইয়া উপাত্ত কি আরও আছে? হ্যাঁ আছে, বইতে গেলে দেখবা আরও দুইটা আছে, সেটা হচ্ছে বিন্যস্ত আর এটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত, নর্মাল। সো সাজানোর উপর ভিত্তি করে উপাত্ত মূলত দুই প্রকার। হ্যাঁ, দুই রকম। কিরকম? একটা হচ্ছে নর্মাল উপপাদ্য বা বিন্যস্ত উপপাদ্য, সাজানো, নর্মাল সাজানো। আর আরেকটা হচ্ছে তোমার শ্রেণী বিন্যস্ত। তার মানে কি ভাইয়া, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত। বিন্যস্ত মানে কি? বিন্যস্ত হচ্ছে ধরো ক্লাসের মধ্যে তোমাদের ধরো উম্মিদের ক্লাসরুমে, হ্যাঁ, তো উম্মিকে বলা হলো যে তোমাদের মধ্যে ক্লাসে A+ কে পেয়েছে, এটা তুমি বের করো। এখন এখন উম্মিদের ক্লাসের মধ্যে হচ্ছে তোমাদের মনে করো 100 জন স্টুডেন্ট, হ্যাঁ, তাহলে এই 100 জন স্টুডেন্টের সবাইকে জিজ্ঞাসা করি তুমি A+ পেয়েছো, তুমি A+ পেয়েছো, খুব সমস্যা না? তো উম্মি একটা বুদ্ধি করলো। কি করলো? ও বললো যে স্যার আমি একটা কাজ করি, তাহলে আমি এভাবে না জিজ্ঞেস করে তোমরা 1 থেকে 10 পর্যন্ত কজন A+ পেয়েছো হাত তুলো। ভালো কথা, সে তুললো। এরপর বলল যে 10 থেকে 20 পর্যন্ত হাত তুলো। এবার হাত তুলে সে দেখলো আমি শ্রেণীবিন্যস্ত আগে পড়াচ্ছি। দেখো শ্রেণীবিন্যস্ত সে কী করলো, এভাবে তুলে একটা চার্ট করলো কি, এখানে এক পাশে রাখলো রোল নাম্বার, আরেক পাশে রাখলো হচ্ছে ট্যালি, আরেক পাশে হচ্ছে ধরো এখানে বলা হয় ঘটন সংখ্যা বা কতজন, আর এখানে রাখলো হচ্ছে তোমার রোল নাম্বার, আর এখানে মনে করো পেয়েছে হচ্ছে একটা ট্যালি দিল। এগুলো নিয়ে একটু পরে আলোচনা করতেছি ট্যালি। সো উম্মি এখানে কি করলো, তার রোল নাম্বারটা এখানে লিখলো, এ পাশে একজন রোল নাম্বার, ধরো হচ্ছে আমাদের এখানে 1 থেকে 10-এর মধ্যে মাত্র 3 জন পেয়েছে, 3 জন A+ পেয়েছে ম্যাথে। এখানে তাহলে সে কি করলো, ট্যালিতে 3টা দাগ দিল। ছোটবেলা থেকে আমরা ট্যালি পড়ে আসছি কম বেশি এগুলা। সো বাকিগুলো এভাবে সাজালো, 1 থেকে 10, 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, এভাবে সে সাজালো। বলে বিন্যস্ত ভাইয়া, এটা তো শ্রেণী বিন্যস্ত। তাহলে নর্মাল বিন্যস্ত আসলে কি বলে? যখন উম্মিকে বললো ওই যে কে পেয়েছে, তখন উম্মি না ওই যে ও তো বললাম এই বুদ্ধিটা তো মানুষের হঠাৎ করে আসে না, তাই না? মানুষের সবার আগে ওসব সাজাতে হবে এই লোকগুলাকে। তখন উম্মি কি করলো, আচ্ছা স্যার এটা পেয়েছে হচ্ছে রোল 2, 4, 5, 6, 7, 8, মানে এরকম করে সে মনে করো বলছে 18 জনের রোল নাম্বার বলছে। তো 18 জনের রোল নাম্বার ধরো হচ্ছে 18 জন না, ধরো 8 জন পেয়েছে। 8 জনের রোল নাম্বার হচ্ছে ধরো 2 পেলো, ধরো 6 পেলো, ধরো 1 পেলো, 2 পেলো, 6 পেলো, ধরো হচ্ছে 32 পেলো, ধরো 44 পেলো, ধরো হচ্ছে 64 পেলো, ধরো 74 পেলো, ধরো 84 পেলো। 8 জন হয়েছে না? হ্যাঁ 8 জন। সো এদেরকে দেখো তো, এগুলো কিন্তু আমরা এলোমেলো অনেকটা সাজানো, বুঝছো? এইগুলাকে আমরা একটা কাজ করতে পারি, দুই উপায়ে সাজাতে পারি। এক হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে, আরেকটা হচ্ছে অধক্রমে। ওকে, একটা হচ্ছে ঊর্ধ্বক্রমে আর একটা হচ্ছে অধক্রমে। ঊর্ধ্বক্রমেটা কি ভাইয়া? উপরের দিকে উঠতে থাকবে। অধক্রম মানে কি? উপর থেকে নিচের দিকে নামতে থাকবে। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম হচ্ছে যে আমি লিখেছি 1 2 6 32 44 64 74 84। সো উম্মি এভাবে সাজায় বললো,
কারণ উম্মিকে স্যার জিজ্ঞেস করলো তুমি কি অন্য কোনোভাবে সাজাতে পারো? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ স্যার আমি তাও পারি। আমি এই যে এদেরকে যেভাবে লিখেছি এটাকে আমি একটু উল্টা করে লিখতে পারি স্যার। কীরকমভাবে? হ্যাঁ তুমি লিখতে পারো যে 84 থেকে অধক্রম নিচের দিকে নামতে থাকে 84, 74, 64, 44, 32, 6, 2, 1। আমি দুঃখিত, এটা 32 হবে না, এটা হবে 32, 30 না, দুঃখিত। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে স্যার আমি তাহলে এটাকে বিন্যস্ত করতে পারি, তাহলে আরেকটু স্মার্টার ওয়ে কি? আরেকটু স্মার্টার ওয়ে হচ্ছে এখানে শ্রেণী বিন্যস্ত। তার মানে কি আমরা একটা উপায়ে বিন্যস্ত করতে পারি, আরেকটা উপায়ে শ্রেণী বিন্যস্ত করতে পারি। একটা উপায়ে বিন্যস্ত করতে পারি, আরেকটা উপায়ে শ্রেণী বিন্যস্ত করতে পারি। ভাইয়া তাহলে এই শ্রেণী বিন্যস্তর উপায়টা কি? এই যে ইনফরমেশনগুলোকে আমি যদি এভাবে লিখতে পারি, রোল মানে একটা হচ্ছে রোল মানে কি আমাদের শ্রেণী, রোল মানে এটা হচ্ছে শ্রেণী, রোল লিখলাম না, এটাকে বলা হয় শ্রেণী। তিনটা পার্ট থাকে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে, তিনটা পার্ট থাকে শ্রেণী, আর একটা থাকে ঘটন সংখ্যা বা গণসংখ্যা, আরেকটা হয় ট্যালি, আরেকটা হয় ট্যালি। আমি এই পাঁচটা একটু মুছে দিই কারণ আমি এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব, শ্রেণীটা আসলে কিভাবে হয়। শ্রেণী বিন্যস্ত, শ্রেণী বিন্যস্ত করার জন্য কিছু জিনিস লাগে। একটা হচ্ছে তোমার শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানগুলো আমাদেরকে সেট করা লাগে। তারপর ঘটন সংখ্যা বা গণসংখ্যা, এই দুটো ফিক্স করা দরকার। শ্রেণীব্যাপ্তি, ঘটন সংখ্যা বা গণসংখ্যা। খুব ভালো কথা ভাইয়া, সমস্যা নেই। শ্রেণীব্যাপ্তি, ঘটন সংখ্যা, গণসংখ্যা। আরেকটা জিনিস কি লাগে? ট্যালি। আমি একটু ইন্টারেস্টিং লাগে, ট্যালিটা একটু শিখাই নিই। ট্যালি মানে কি? ট্যালি হচ্ছে আমাদের যদি কোনো জিনিস যদি 4টা পর্যন্ত থাকে, আমি এবার সোজা করে লিখি, 5 নাম্বারটা কি করি? কেটে দিই একটা সেট। আবার 5টা লিখতে গেলে 1 2 3 4, তারপর আবার কেটে দিই, আবার 1 2 3 4, আবার কেটে দিই। এভাবে হচ্ছে আমরা নাম্বারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে ট্যালি সিস্টেম, আমি তো ছোটবেলা থেকে এটা শিখছি। ঘটন সংখ্যা আর গণসংখ্যা কখন ইউজ করব? যখন জিনিসটা মানুষ নিয়ে ডিল করে বা পপুলেশন নিয়ে ডিল করে, তাকে বলা হচ্ছে গণসংখ্যা। আর ঘটন সংখ্যা কি? ঘটন সংখ্যা হচ্ছে একটা ঘটনাকে নিয়ে ডিল করে। আচ্ছা, আজকের এই এলাকায় আম পড়ছে কয়টা? আজকে আম পড়ার সম্ভাবনা কতটুকু? আজকে টস করেছি, হেড পড়ার সম্ভাবনা কয়টা? কয়বার হেড পড়েছে? আজকে এই খেলা ছক্কা হয়েছে কয়টা? ঘটন সংখ্যা। যদি মানুষ নিয়ে বলে কয়জন মানুষ ছক্কা মেরেছে? গণসংখ্যা। অলরাইট, এবার শ্রেণী ব্যক্তি নিয়ে একটু আলোচনা করবো। এই শ্রেণী ব্যক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি নিয়ে একটু আলোচনা করা দরকার। শ্রেণী ব্যক্তি আমরা যখন দেখি, আমি বললাম যে ধরো রোল নাম্বার 4 থেকে আমি 8 পর্যন্ত একটা স্টুডেন্টকে আমি মাপতে বলবো। হ্যাঁ, একটা শ্রেণী করতে বলবো, বের করতে বলবো। মানে এই শ্রেণী ব্যাপ্তিগুলো আমরা আসলে কিভাবে ফিক্সড করবো বা এই জিনিসটা কি? এই জিনিসটার জন্য আমি নর্মালি যদি এদেরকে যদি বিয়োগ করি, 8 থেকে 4 যদি বিয়োগ করি, তাহলে আমার এই ব্যবধানটা কতটুকু বলো তো? শ্রেণী ব্যবধানটা কতটুকু? ঊর্ধ্বসীমা বা এটা তো একটা উপরের সবচেয়ে বড় নাম্বার আছে, একটা ছোট নাম্বার আছে, বড়টাকে বলবো ঊর্ধ্বসীমা, ছোটটাকে বলবো শ্রেণীর নিম্নসীমা। একটা ঊর্ধ্বসীমা, একটা নিম্নসীমা। ভালো কথা ভাইয়া। এখন আমাদের কাজ হচ্ছে এই যে শ্রেণী ব্যক্তি, এই শ্রেণী ব্যক্তির ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি, তাই না? এবার আমাদের শ্রেণী ব্যক্তির একটা সূত্র আছে। তাহলে দেখো, আমি যদি একটা কাজ করি, ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করি, আমার কাছে কত আসে দেখো তো? 8 থেকে 4 বিয়োগ করলাম, বিয়োগ করলে আমার কাছে ইন জেনারেল কত আসে? পার্থক্যটুকু 4 আসে। কিন্তু আমার কাছে ব্যাপারটা কিন্তু শুধুমাত্র 4 না, দেখো 4 5 6 7 8 কত হয়? 5। যেহেতু আমরা ওই যে এক্সট্রা সবসময় চলে আসে, তুমি 16 থেকে 20 ধরো, একটা এক্সট্রা চলে আসে না? কারণ আমরা 4 থেকে 4 সহ শুরু করতেছি। এই কারণে সবসময় মাথায় রাখবা শ্রেণী ব্যক্তি ইজ ইকুয়াল টু
ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা যোগ 1। এটা সবসময় মাথায় রাখবা। অলওয়েজ শ্রেণীব্যক্তি সূত্র কি? শ্রেণীব্যক্তি ইজ ইকুয়াল টু ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা প্লাস 1। ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা প্লাস 1। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, পরিসংখ্যান তখনই এটাকে আমরা স্ট্যাটিস্টিক্স রূপ দিয়েছি যখন একে বীজগাণিতিক ব্যবহারগুলো এটার সাথে সংযুক্ত করেছি। যখন আমরা রাষ্ট্রবিজ্ঞানের কনসেপ্টগুলোতেও বীজগাণিতিক ব্যবহারের প্রসার ঘটিয়েছি তখন এটা আমাদের কাছে এখনকার যে পরিসংখ্যান সেই উপায়ে আমাদেরকে ধরা দিয়েছে। আমরা মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শ্রেণী ব্যাপ্তি পর্যন্ত শিখেছি। কীভাবে নেক্সট দিন শিখবো কীভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়। বইতে ফার্স্ট পেজে দেখবে একদম নিচে আছে। তাহলে তুমি বুঝতে পারছো বইতে প্রথম পেজের মধ্যে, একটা পেজের মধ্যে কত কিছু আমাদের আছে, লুকায়িত আছে। যদি আমরা একটু মনের দরজাটা খুলে আমরা একটু জ্ঞান পরিধির একটু বাইরে যদি যেতে চাই কত কিছু শেখা যায়। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস A to Z তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে তো অবশ্যই ভালো মতো সুন্দর করে নোট করে দিয়ে দিবে। আর যদি কোনো জায়গায় কোনো কনফিউশন ফেস করো অবভিয়াসলি আমাকে রিচ আউট করো, অথবা তোমরা কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবে। তোমাদের এই সময়, তোমাদের এই স্পৃহা, তোমাদের আগ্রহ, তোমাদের বাবা মায়ের স্বপ্ন, প্রত্যেকটা জিনিস খুবই খুবই পবিত্র তোমাদের কাছে এবং পৃথিবীর সবার কাছে। আশা করি তোমরা এটাকে প্রপারলি ভ্যালু দিবে, প্রপারলি এটা মূল্যায়ন করবে, অ্যান্ড আমার দিক থেকে আমার জন্য দোয়া করবে যাতে করে আমার সর্বোচ্চ আমি তোমাদেরকে দিতে পারি। আগামী লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।